আমি এই মুহূর্তে রয়েছি হোটেল আতিথ্যাতে। গত রাতে আমরা এখানে পৌঁছেছিলাম তখন প্রায় 9:30, মানে বেনারস ঢুকেছিলাম 9:30। কোনো হোটেল খালি ছিল না। তো কোনো হোটেল খালি না থাকার জন্য আমরা অনেকগুলো হোটেল খুঁজে, খুঁজে এই হোটেলটা বের করেছিলাম। এই হোটেলটাতে আমরা ঢুকেছিলাম তখন 9:50। কালকে রাতে অত ঠান্ডা ছিল না। মানে ঠিক আছে, একটা নরমাল একটু শীত, শীত ছিল কিন্তু অতটাও ঠান্ডা ছিল না। কিন্তু সকালবেলা যখন আমরা ৬টা ৬:৩০ ঘুম থেকে উঠি, এখানে ঠান্ডা ছিল। কলকাতা থেকে যারা আসছেন তাদের জন্য অবশ্যই একটা হালকা পুলোভার খুব প্রয়োজন। তাই ঠান্ডার মানে পুলোভার হোক, জ্যাকেট হোক, মানে হালকা পাতলা কিছু সঙ্গে রাখবেন অবশ্যই। আজকে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে ৯:০৫। আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে দিল্লি। তো আজকে এই ট্রিপেও আমাদের সঙ্গে থাকুন। দেখুন আমরা কোথায় কিরকম ভাবে যাচ্ছি বা কোন রাস্তা ব্যবহার করছি, কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাচ্ছি বা কোথায় খাওয়ার জন্য দাঁড়াচ্ছি। পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের অনেক কিছু মিস হয়ে যেতে পারে। সেইজন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন এবং সঙ্গে জানতে পারবেন রোড কন্ডিশন কি আছে, কোথায়, কোথায় পেট্রোল পেতে পারেন। পেট্রোলের কোথায় দিলে আপনাদের সুবিধা হবে সেই ইনফরমেশনটাও আমি আপনাদের জানিয়ে দেবো। আর এই হচ্ছে হাইওয়েটা। আমি আবার হাইওয়েটাও দেখিয়ে দেবো। এই হচ্ছে NH-19। একদম NH-19 এর সাথেই এটা হোটেলটা। তো আপনাদের কোনো অসুবিধা হবে না এই হোটেলটা খুঁজে পেতে। যেটা আমি এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম হোটেল সৎকার। তো হোটেল সৎকারে এখন ভাড়া অনেক বেশি চাইছে, মানে ২৬০০-২৭০০ হোটেল সৎকার চাইছে। হোটেল সৎকারের জন্য আমি বলবো ১৪০০ থেকে ১৫০০, এর থেকে বেশি ভাড়া চাইলে ওই হোটেলের যা কন্ডিশন সেটা কখনোই দেওয়া উচিত না। তাই এই নতুন হোটেলটা এবারে খুঁজে বের করেছি। হ্যাঁ, এও ভাড়া নিয়েছে ২৬০০, কিন্তু এর ঘর কন্ডিশন এবং আপনার চায়ের কিট, গরম জলের ব্যবস্থা, মানে এভরিথিং আপনি পেয়ে যাচ্ছেন আপনার ওই ভাড়াতেই, যেটা আপনি ওখানে পাচ্ছেন না। এছাড়া আরও দুটো হোটেল ছিল, যে দুটো আপনাদের বলেছি আমি। আগেই বলে দিয়েছি যে দুটোর ভাড়া কম ছিল, কালকেও দুটো বুক ছিল পুরো বলে আমরা পাইনি। হ্যাঁ, সেগুলো অবশ্যই দেখতে পারেন, কিন্তু ওই দুটো হোটেলের কিন্তু আমি রুম দেখিনি, রুম চেক করতে পারিনি। আমি এই হোটেলটার রুম চেক করেছি, এই হোটেলে আমি রাত্রে ছিলাম। তাই এই হোটেলটা আমার কাছে বেশ পছন্দ। প্রথমে টয়লেটটা আমরা দেখে নিই। টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এটা বলে না, এখানে টয়লেট সিট রয়েছে, সিঙ্ক রয়েছে, এদিকে গিজার রয়েছে। গিজারটা দেখাও, এদিকে গিজার রয়েছে। আর বাকি সব কিছুই রয়েছে। এবার এখানে টাওয়াল দিয়ে দিয়েছে, ফালতি ফালতি যেমন থাকে অ্যাজ ইউজুয়াল রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো। পুরো টয়লেটের যে কিট হয় সেটা দিয়ে রেখেছে। এখানে দুটো সাবানও দিয়েছে। বেশ, এখানে আমাদের স্লিপার দিয়ে গেছে, এই স্লিপার দিয়ে গেছে। আর এবার এদিকে আসবো, এখানে টিভি রয়েছে, বেডটা খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন। সুন্দর মিনস আমার কাছে নিট অ্যান্ড ক্লিনটা ম্যাটার করে। আর এখানে জল, কেটলি, চা কফির কিট, একটা আয়না, ওখানে একটা টেবিল রয়েছে। মোটামুটি ছিমছাম একটা ঘর। আর এখানে একটা ওয়ার্ড্রয়ার রয়েছে, ওখানে দুটো এক্সট্রা কুশনও রাখা রয়েছে, এক্সট্রা বালিশ যদি লাগে ব্যবহার করতে পারেন। টাওয়াল রাখা আছে, একটা টাওয়ালও রাখা রয়েছে। এই টাওয়ালটা হচ্ছে বাথরুমের সামনে পাতার জন্য টাওয়াল। আচ্ছা, ঠিক আছে। বাস, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন একটা ছিমছাম রুম। আমাদের নাইট স্টের জন্য যথেষ্ট ভালো। ইভেন আমরা গতবারে ছিলাম সৎকারে আমাদের ওখানে নিয়েছিল ২৬০০, আর এখানেও ২৬০০তেই রুম। তো দুটো রুমের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। আমরা এর আগে অনেকবারই এসে সৎকারে থেকেছি,
কিন্তু এবারে এসে আমরা ঠিক করেছিলাম অন্য হোটেলে থাকবো। তখন সৎকারের রেটটা অনেক কম ছিল। তখন হ্যাঁ, আমরা প্রথম যখন থাকতাম তখন সৎকারের এর আগের বার অবধি সৎকারের রেট 1400 ছিল। আমরা যখন এবারে গেলাম মানে যাওয়ার সময়, আপনারা সবাই জানেন আমি দিল্লিতে থাকি, তাই যাওয়ার সময় সৎকারের 2600 নিয়েছিল। তো আমরা তখনই ঠিক করেছিলাম পাশের হোটেলগুলো দেখবো, এক্সপ্লোর করব, আপনাদের জানাবো। তো এই হোটেলটা আমার ভালো লেগেছে। এছাড়া আরো দুটো হোটেল ছিল সৎকার থেকে একটু ফ্লাইওভারের দিকে এগিয়ে আসলে পরে, মানে আপনারা যদি মানে কলকাতা থেকে দিল্লি মানে বেনারসের দিকে আসেন তাহলে প্রথম সৎকার, তারপরে একটু এগিয়ে গেলে পরে দুটো হোটেল আছে, একটা গেস্ট হাউস আছে, একটা ব্যাংকোয়েট কাম হোটেল আছে। তো তাদের ভাড়া অনেক কম ছিল, 1500 এবং 1200, সম্ভবত 1200। গেস্ট হাউসটা 1200। কিন্তু তাদের রুম খালি নেই আজকে, আমরা রুম খালি পাইনি, কারণ আজ বিয়ে বাড়ির বুকিং আছে, সেই জন্য আমরা এটাতে খুঁজে এসেছি। নইলে ওই হোটেলগুলো দেখতে পারেন, নিজেরা রুম দেখে নেবেন। তবে এটার রুম যেমন ভালো, কারণ ওই দুটো হোটেলের অবশ্যই দামটা কম ছিল, কিন্তু আমি ভেতরে রুম দেখতে পাইনি, কারণ আপনাদের বললাম যে সব হলই বুক ছিল। আচ্ছা, এখানে ডেন্টাল কিটও দিয়েছে। ডেন্টাল কিটও আমাদের দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে পরে আবার আমরা খাবারের অর্ডার করে দিই। তো আমি খাবারের অর্ডার করে দিচ্ছি। খাবারের অর্ডারের দামও কিন্তু খুব বেশি নয়, মানে এখানকার থেকে সৎকারের খাবারের দাম আমরা লাস্টবার যা খেয়েছিলাম, আমি এখানে অলমোস্ট সেম অর্ডার করেছি। ওখানে দামটা একটু বেশি ছিল, এখানে দামটা একটু কম। মানে ওখানে আমার খরচা হয়েছিল 750 মতো, এখানে আমার খরচা হচ্ছে 650 মতো। আর এখানে যদি ব্রেকফাস্ট সমেত আপনি নেন তাহলে পরে অলমোস্ট 3000 টাকা মতো রুম পড়ছে। যদিও আমাদের 3000 নেয়নি, একটু কম নিয়েছে, কিন্তু ব্রেকফাস্ট আপনাকে 750 দিয়ে দেবে এবং সেটা বুফেতে দিয়ে দেবে। সুতরাং আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে বেরোতে পারবো, আমাদের সেই টেনশনটাও থাকছে না। ব্রেকফাস্টে ভেজ নন ভেজ দুটোই আছে। ধোসা টোসা বললে বানিয়ে দেবে, মানে নন ভেজে ডিম আছে। তো সকালবেলা নন ভেজে ডিমটাই আমাদের জন্য কাফি, কি বলবো, ওটাই ঠিক আছে। শুভ সকাল। আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে হচ্ছে 3 ডিসেম্বর 2024। আর আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি ব্রেড বাটার, ওরা সঙ্গে জ্যামও দিয়েছে। আর প্রদীপ নেবে চা, তাই প্রদীপের গরম জল আর চা, আর আমার কফি। তো কফি আমি বলেছি একটু পরে দিতে, নিলে ঠান্ডা হয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি, খাই, তারপর যখন বেরোবো আপনাদের ওয়েদার কি আছে, এখানে কীরকম কুয়াশা আছে, কি আছে, আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে मैम, विदाउट शुगर डालना फिर। ठीक है, थैंक यू। वेलकम वेलकम सर। वेलकम, थैंक यू। প্রদীপ এখন গাড়িতে একটু জল দিয়ে নিচ্ছে, কারণ ওই পারে দেওয়ার জলটা শেষ হয়ে গেছে, তাই ও জল দিয়ে নিচ্ছে। এই জলটা দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। ওই যে ওখান থেকে জল নিচ্ছে আর এনে গাড়িতে ঢালছে। হ্যাঁ, গাড়ি যখন চালাবেন এগুলোও চেক করে নেবেন, কারণ এগুলো সবসময় পারফেক্ট থাকাটা খুব দরকার, যে জল আছে কিনা বা কিছু, এগুলো অবশ্যই চেক করে নেবেন। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে ডিসেম্বরের 3 তারিখ 2024। আমরা সকালবেলা বেরিয়ে গেছি বেনারস থেকে। বেনারসের হোটেল থেকে, হোটেল ছেড়ে দিয়ে পেমেন্ট করে দিয়ে চেক আউট করে নিয়েছি। এখন বেরোলাম, জাস্ট ছেড়েছি হোটেল দিয়ে, বেরিয়েছি। আমরা যেখানটাতে ছিলাম হাইওয়ের ধারে, এখান থেকে গদলিয়া চক 8 কিলোমিটার।
অটো টোটোর ভাড়া কিরকম পড়ে কিছু? অটোর ভাড়া সেরকম ভাবে ওরা ইয়ে করতে পারেনি, ওরা মোটামুটি বললো 200-250 টাকা পড়ে। আর চাই ওরা হেল্প করে দেবে, অটো বা ট্যাক্সি ডে ট্যুরের জন্য সেগুলো ওদের সঙ্গে কথা বলে নেবেন, ওরা কথা বলে নেবে, ওরা আপনাদেরকে হেল্প করে দেবে, যেরকম হবে ওদের কন্ট্যাক্টে কথা বলিয়ে দেবে। আপাতত আমরা হাইওয়েতে উঠে গেছি, দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। নেভিগেশনটা লাগিয়ে দাও। হ্যাঁ, নেভিগেশন লাগাই, তবে আমি বলবো সব ক্ষেত্রে বাবু দাম দরটা করে নেবেন। হ্যাঁ, সব ক্ষেত্রে দাম দর করে নেবেন। আমরা এখন যখন ছিলাম এটা হলো অ্যাকচুয়ালি পিক টাইম এই হোটেলগুলোর এই কারণটা হলো এই বিয়ের ব্যাপার থাকলে, মানে বিয়ের সিজন থাকলে এখানে বুকিং থাকে, সব হোটেলেই প্রায় বুকিং থাকে, তো সেই সময়টা রেটটা বেশি হবে। আর অফ সিজনের জন্য কথা বলে নেবেন। আমি ফোন নাম্বার, হোটেলের ফোন নাম্বার এবং কার্ড আমি এখানে স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি, সেই স্ক্রিনে দেখে আপনারা কথা বলে নেবেন, আমাদের ভিডিওতে দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা একটুখানি লেফট নিয়ে গিয়ে বারাণসী রিং রোডে উঠে যাব, ওপরের ফ্লাইওভারটায় উঠে যাব সামনে গিয়ে। তো এখান থেকে একটা লেফটে টার্ন নেওয়ার আছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা, এই ট্রাকগুলো যাচ্ছে, এই যে আমরা টার্ন নিয়ে নিয়েছি। আর যেটা সোজা চলে গেল ওটা হচ্ছে NH-19। আমরা এখানে NH-19 ছেড়ে দিলাম। আমরা যদি এখন NH-19 ধরেই যেতাম তাহলে আমাদের এই রাস্তা যেতে অনেক বেশি সময় লাগতো, অনেক বেশি জ্যামজটে পড়তাম। আমরা আর কিন্তু NH-19 উঠবো না দিল্লি অবধি, আর আমরা NH-19 উঠবোই না। আমরা এটা রিং রোড দিয়ে যাব, এটা হচ্ছে বারাণসী রিং রোড। এই রিং রোড দিয়ে গিয়ে আমরা সোজা ইয়েতে উঠে যাব, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আবার পূর্বাঞ্চল ওয়ে থেকে আমরা লখনৌতে আবার আমাদের লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আমি আপনাদের প্রত্যেকটা স্টেপ দেখিয়ে যাব। আমার ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে আপনাদের রাস্তা সম্বন্ধে কোনো কনফিউশন থাকবে না। এবার বলি, এখানকার রাস্তার কন্ডিশন এখন ভালো, অল্প কুয়াশা রয়েছে, কুয়াশা নেই বলবো না, কিন্তু ভিজিবিলিটি যথেষ্ট রয়েছে, মানে গাড়ি চালানোর জন্য যতটুকু ভিজিবিলিটি দরকার ততটুকু রয়েছে। তাই ডিসেম্বর মাসের ড্রাইভিং, মানে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ড্রাইভিং এর কোনো সমস্যা আমি এখনো অবধি দেখতে পাইনি। আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাবে বারাণসী এয়ারপোর্ট। আর একটা যেটা বলবো, এখানকার ওয়েদার সম্বন্ধে বলবো, রাত্রে ঠান্ডা খুব অল্প ছিল, মানে আমাদের অ্যাকচুয়ালি অতটা ফিল হয়নি, বাট সকালবেলা যথেষ্ট ঠান্ডা ছিল। যারা কলকাতা থেকে আসছেন তাদের অবশ্যই হালকা একটা পুলওভার থাকলে ভালো হয়, তারা আরাম ফিল করবেন। কিন্তু এখন সূর্য উঠে যাওয়ার পরে অতটা ঠান্ডা নেই, আমাদের তো একদমই লাগছে না। যারা কলকাতা থেকে আসবেন তাদের অল্প লাগলেও মানে সেটা খুব একটা মারাত্মক কিছু নয়, এবং সঙ্গে যদি ছোট বাচ্চাও থাকে কোনো সমস্যা হবে না। আমরা এখান থেকে সামনের থেকে একটা লেফট টার্ন নেবো। লেফট টার্ন নিয়ে আমরা যে রাস্তাটাই উঠবো সেটা হচ্ছে লখনৌ বারাণসী মার্গ। এই লখনৌ বারাণসী মার্গটা একটু কনজাস্টেড, মানে কনজাস্টেড বলতে একটু বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা। এই যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারের নিচের থেকে আমরা নেব। হ্যাঁ, সামনে এটা এয়ারপোর্টের দিকেও চলে যাচ্ছে, বারাণসী এয়ারপোর্টের দিকে না, সোজা রাস্তাটা চলে গেল। বাঁদিকেরটা, আচ্ছা, বাঁদিকে এয়ারপোর্ট দেখিয়েছে, খেয়াল করলাম না আমি। এইটা আমরা উঠে গেলাম বারাণসী লখনৌ মার্গে। এই রাস্তাটা দিনের বেলা একটু কনজাস্টেড, কারণ রাস্তাটা প্রথম কথা হচ্ছে 2 লেনের রাস্তা, মানে 2-4 লেনের রাস্তা। আর দ্বিতীয়ত হচ্ছে এই রাস্তাটা চারপাশে মার্কেট আছে, তো অবভিয়াসলি যেটা হয় আর কি, মার্কেট মানেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, জনবসতি রয়েছে, অনেক জনবসতি রয়েছে। আর এটা হলো NH-31। আপনাদের আরেকটা জিনিস দেখাবো, মানে আমি গাড়ি থেকে বাইরে জিনিসপত্র, মানে যে কোনো কিছু খেলাম, সে চিপস খাই, চাই খাবার খাই, যাই খাই, আমি গাড়ির থেকে রাস্তায় ফেলা পছন্দ করি না। সেই জন্য আমি যখনই গাড়িতে কোথাও লং ড্রাইভে যাই, আমি এরকম একটা ডাস্টবিন, আমার ব্যাগটা সরিয়ে দেয়, এরকম একটা ডাস্টবিন আমি সব সময় সঙ্গে রাখি,
যার মধ্যে আমি আমার সমস্ত জিনিসপত্র ফেলি এবং সেটা কোনো ডাস্টবিন দেখে আমি আবার সেটাকে ক্লিয়ারও করে নিই। ঠিক আছে, তো আমি আমারটা বললাম, আপনারা আপনাদেরটা করবেন, তবে রাস্তাঘাট পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। এই যে আমার ডান দিকে যে নীল ওয়ালটা দেখা যাচ্ছে, এটাই হলো এয়ারপোর্টের ওয়াল। আমি হয়তো ভেতরটা দেখাতে পারবো না কারণ গাড়ি থেকে ওটা সম্ভব না, বাট এটাই ডান দিকে, এটাই হলো এয়ারপোর্ট। এই টোল হলো আজকের মানে বেনারস থেকে দিল্লি যাওয়ার পথে আজকের আমাদের প্রথম টোল। এটা আমরা এখনো রয়েছি NH-31-এ। এই টোলের হিসাবগুলো আমরা দিয়ে দেবো আমাদের স্ক্রিনে, লিখে দিয়ে দিচ্ছি, তো ওখানে দেখে নিন আপনারা। সুন্দর, এখন আমরা যে রাস্তায় রয়েছি মানে জাতীয় সড়ক 731, এই রাস্তাটাও বেশ সুন্দর, মানে সুন্দর বলতে রাস্তার কন্ডিশন ভালো, রাস্তার ধারে ধাবা টাবা রয়েছে, টুকটাক ধাবা রয়েছে, আবার মাঝখানে ডিভাইডার রয়েছে। অ্যাকচুয়ালি লং জার্নিতে যদি মাঝখানে ডিভাইডার না থাকে তাহলে গাড়ির স্পিড অনেক কমে যায়, তাই তো? সেটা তো হবে, অনেক স্পিড কমে যায়। আবার যদি অন্ধকার হয় তাহলে উল্টো দিকের লাইটটা খুব ডিস্টার্ব করে, মানে একই রাস্তায় দুটো ইয়ে থাকলে। আসলে আমাদের না একটা বাজে স্বভাব আছে, আমরা নরমালি ইয়েতেও কি বলে ওটা, শহরের মধ্যেও হাই বিম লাগিয়ে গাড়ি চালাই, যেটা একদমই উচিত নয়। হাই বিমে আর হাইওয়েতে তো ম্যাক্সিমাম টাইম হাই বিমে গাড়ি চালায়। হাই বিমে গাড়ি দরকার পড়লে পরে চালান, হাইওয়েতে চালান ঠিক আছে, কিন্তু শহরে প্লিজ হাই বিমে গাড়ি চালাবেন না, ওটা খুব অসুবিধা হয়, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ভারতে ম্যাক্সিমাম স্পিড আছে 120, তাও সেটা কিছু কিছু এক্সপ্রেসওয়েতে, সব জায়গাতে নয়। যেমন পূর্বাঞ্চলে অনেকেই দেখি মন্তব্য করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পড়ি আমি যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে নাকি 120 স্পিড, একদম নয়। পূর্বাঞ্চলে 120 স্পিড আছে, লিমিট আছে না। লখনৌ এক্সপ্রেসওয়েতে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে 120 স্পিড আছে, কোথাও নেই না। এমনকি যমুনা এক্সপ্রেসওয়েতে, যেটা প্রাইভেট, ওটাতেও নেই। সব জায়গাতে 100 স্পিড আছে। 120 স্পিড এখনো পর্যন্ত আমার যতদূর জানা আছে সেটা হলো দিল্লি মুম্বাই যেটা এক্সপ্রেসওয়ে হচ্ছে, মানে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, যেটা এক্সপ্রেসওয়ে, ওই এক্সপ্রেসওয়েতে 120 স্পিড আছে। কিন্তু ওই যে 120 স্পিড দিচ্ছে তো লোকে 140-এ চালায়, তার জন্য ওখানে অ্যাক্সিডেন্টও খুব বেশি হয়। তো ওইটা মেনটেন করবেন। 100 স্পিড এক্সপ্রেসওয়ে গুলোতে ম্যাক্সিমাম জায়গাতেই, হাইওয়ের ম্যাক্সিমাম জায়গাতে 80 স্পিড আছে, কিছু কিছু জায়গায় 60 স্পিড আছে জনবসতি থাকলে পরে। না, স্টেট হাইওয়ের কথা বলছি না আমি, ন্যাশনাল হাইওয়ের কথাও বলছি। কিছু কিছু জায়গায় 60-এর স্পিড আছে, 60 স্পিডও থাকে, 60-70 এরকম স্পিড থাকে। সেটা নির্ভর করে কিরকম জায়গা, কতটা ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একটা ডাইভারশন ছিল, ডাইভারশনটা নিয়ে নিলাম। ডাইভারশনটা নিয়ে যাচ্ছি। এই যে আমরা ডাইভারশনটা নিলাম, এই ডাইভারশনটা নিয়ে একটু আগে গিয়েই আমরা পাকরুলি রোডে উঠে যাব। সামনের থেকে আমরা সামনে এই যে এই রাইট টার্নটা আমরা নেব, এই যে এই রাইট টার্নটা আমরা নিলাম, আর এই রাস্তাটা হলো পাকরুলি রোড। আমরা 731 যে NH-টা ওটা ওখানে ছেড়ে দিলাম, দিয়ে আমরা এখন চলে আসলাম পাকরুলি রোডে। এই রাস্তাটা আবার মনে হয় 731-এ আবার একবার উঠবো। ইন্দ্রাণী এখন যাচ্ছে কিছু চিপস টিপস নিয়ে আসতে। দোকানে গেছি, দোকানে এখানে দোকান রয়েছে। ওই দেখুন ব্যাগ ভরে লেজ পেলাম না। এই
এটাই নিয়ে আসলাম একটা আপাতত চালানোর জন্য। এই দুটো নিয়ে আসলাম, একটা নীল আর একটা এই একটা হলুদ একটা সবুজ, আর এই বাদামের এটা পেয়েছি, এটা বড় কাজের আমার। এছাড়া প্রদীপের জন্য এটা এনে দিয়েছি, এ নাও ধরো। আর আমার জন্য এটা নিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে চালাচ্ছি তো গাড়ি, একটুখানি খেয়ে নি। এই যে আমরা গোমতী নদী ক্রস করছি। ওই সামনে দেখা যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেটা ফ্লাইওভার মতো এখান থেকে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর আমরা এখান থেকে রাইট নেব। আমরা এখান থেকে এই যে এইখানটা থেকে আমরা রাইট নিচ্ছি, নিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যাব। সামনেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের টোল গেট রয়েছে। টোল গেট বললাম, অনেকটা কোলগেটের মতো শোনান। যদি এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যায় ফ্লাইওভারের নিচটা দিয়ে, আন্ডারপাস দিয়ে চলে গেলে পরে উল্টো দিকে যাব গাজীপুর, অ্যাকচুয়ালি বক্সারের দিকে চলে যাবে, পাটনার দিকে। আর ডান দিকে বাঁ দিকে নিয়ে নিলাম, বাঁ দিকে নিয়ে এটা উঠে যাবে লখনৌতে। ডান দিকটা চলে যাচ্ছে আমরা যেদিকে যাব তার ঠিক উল্টো দিকের রাস্তাটাতে, মানে পূর্বাঞ্চলেই উঠবে ওটাও। এই আমরা উঠে গেলাম একদম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। সামনে লেখা রয়েছে বাস, লরি বা এই ধরনের বড় গাড়ির জন্য 80 কিলোমিটারের স্পিড, আর ছোট গাড়ি প্রাইভেট গাড়িগুলোর জন্য স্পিড হলো 100। কোথাও কিন্তু 120 লেখা নেই, যদি কেউ বলে সেটা ভুল বলে। আর রাইট লেন যেটা, এক্সট্রিম রাইট লেন যেটা রয়েছে ডান দিকের লেনটা, সেটা বলা হয় শুধুমাত্র ওভারটেক করার জন্য ইউজ করতে। এই সামনে চলে এসছে টয়লেট ব্লক, টয়লেট আর রেস্ট এরিয়া। যদি দাঁড়াতে চান, রেস্ট নিতে চান টয়লেটের জন্য, সেই এখানে দাঁড়াতে পারেন। তবে এটা ছোটখাটো, মানে এখানে পূর্বাঞ্চলে না সেরকম ভাবে রেস্টুরেন্ট বা এরকম কিছু তৈরি হয়নি। লোকজন কম বলে হতে পারে বা কিছু, জানি না আমি কোনো কি কারণ। এখানে টুকটাক যা খাবার পাওয়া যায়। আমার কফিটা ধরো, আমি বাকিগুলো ভরে আসছি। ইন্দ্রাণীর কফি বানানো হলো। কি করছে বুঝতে পেরেছেন? সব কার্ড ফুল হয়ে গেছে, সব কার্ড ফুল হয়ে গেছে, কার্ড খালি করছে। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের ওপরে এটা হচ্ছে রেস্ট এরিয়া। এখানে টয়লেট পাবেন আর টুকটাক খাবার দাবার পাবেন। সেই দেখুন অনেক লোকজন রয়েছে এখানে, তারা খাওয়া দাওয়া করছে। অনেক গাড়িও রয়েছে, দুটো বাসও এসে দাঁড়িয়েছে। ও দুটো নয়, 3টে বাস এসে দাঁড়িয়েছে। তারাও এখানে টয়লেট ইউজ করছে এবং টুকটাক খাওয়া দাওয়া করছে। আমরা এখনো পর্যন্ত তেল ভরেছি সেই দুবার, মানে দুবার নয়, বাড়িতে ভরেছিলাম। বাড়িতে যেটা ছিলাম যতদিন, তার মধ্যে একদিন ভরেছিলাম তেল। তো সেই তেলটাতেই আমরা চলে এসেছিলাম ঝাড়খণ্ড। তারপরে ঝাড়খণ্ডে যে তেলটুকু বেঁচেছিল সেটাতে আমরা ঝাড়খণ্ড অব্দি এসেছিলাম। তারপরে ঝাড়খণ্ডে আবার তেল ভরেছিলাম, সেটা হলো সেই তেলটা এখনো পর্যন্ত চলছে আমার, এখনো 220 কিলোমিটার যাবে। আমরা ইউপিতে রয়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, মানে ঝাড়খণ্ড ক্রস করেছি সেই তেলে কিছুটা, বিহার পুরো ক্রস করেছি, বারাণসী অব্দি এসেছি, বারাণসী থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। তো তেলটা যতটা দেখাচ্ছে তাতে লখনৌ অব্দি চলে যাবে আমার। কিন্তু লখনৌতে যে রাস্তাতে তুলবে সেই রাস্তাটা হলো, তো সেটা হলো লখনৌ আউটার রিং রোড। ওই রাস্তাটাতে না তেল, পেট্রোল পাম্প বা খাবারের জায়গা কিছুই হয়নি, এখন কিচ্ছু আর নেই। তো সেই কারণে আমি
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যে পেট্রোল পাম্প পাবো, এখানেও পেট্রোল পাম্প কমই আছে, সেখানেই ঘুরে নেব। আর এছাড়া এই যে নাম্বারটা 1444, মানে 1, তারপরে 3টে 4, তারপরে 9, এটা হলো এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হেল্পলাইন নাম্বার। আমরা এখানে তেল ভরে নিলাম। অ্যাকচুয়ালি তেল ভরার ব্যাপারটা না, দাঁড়ান এখন কাজটা তুলে দিয়েছি, চলছে তো। ঝাড়খণ্ডে তেলের দাম কম, আবার বিহারে তেলের দাম অনেক বেশি, তো তারপরে আবার ইউপিতে কম। তো ইউপিতে আবার বিভিন্ন জায়গায়, ইউপির মধ্যেও আবার কম বেশি রয়েছে, কিন্তু তবুও ইউপিতে আপনার পশ্চিমবঙ্গ বা বিহারের তুলনায় দাম কম অনেকটাই। তাই তেল যখনই ভরবেন এই রাস্তায় সবসময় খেয়াল রাখবেন যে ঝাড়খণ্ড এবং ইউপিতে তেলটা ভরার, তাহলে পরে তেলের দামটা আপনারা কম পাবেন, সাশ্রয়ী হবে। আদিক দিয়ে র্যাম্প দিয়ে নেমে গিয়ে এক্সিট করে গিয়ে 731-এ জাতীয় সড়ক 731-এ উঠে যেতে হবে, বা ন্যাশনাল হাইওয়ে 731-এ উঠতে হবে। এখান থেকে আমরা এই যে চলে গেলাম, আর ডান দিকে সোজা রাস্তাটা লখনৌ সিটিতে চলে যাচ্ছে। এই 731-এ আমরা মার্চ করে যাচ্ছি। এই 731-এ আমরা 731 থেকে আবার আমরা উঠে যাব লখনৌ আউটার রিং রোডে। আগে গিয়ে আমরা একটা লেফট টার্ন নেব, নিয়ে আমরা আউটার রিং রোডে উঠে যাব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রিপ টকিজ। এটা স্যার একটু কনজাস্টেড, গাড়ি ঘোড়া একটু বেশি, আর তাছাড়া বাজার অঞ্চলে যে স্পিডে আসছিলাম এখন স্পিড অনেক কমে গেছে। আবার এই লখনৌ আউটার রিং রোডে উঠলে পরে আবার একটু স্পিড বাড়বে, তারপরে আবার ওখান থেকে নামলে স্পিড কমবে। দেখতে পাবেন আপনারা যেতে যেতে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে সবকিছু দেখাও যাবে এবং জানাও যাবে, পুরো রাস্তাটা বুঝতে পারবেন, দেখতে পাবেন। এখানটায় এই দেখুন সাইডে পানি ফল বিক্রি হচ্ছে, সেই জন্য অনেক গাড়ি দাঁড়িয়ে পানি ফল কিনছে। এই যে এখান থেকে আমরা নেব লেফট, তো আমরা আউটার রিং রোডের জন্য লেফট টার্ন নিয়ে নিয়েছি। এই র্যাম্প দিয়ে গিয়ে এই যে আমাদের পাশে যে ফ্লাইওভারটা রয়েছে, এটাই হচ্ছে আউটার রিং রোড। এটাই হলো লখনৌ আউটার রিং রোড। লখনৌ আউটার রিং রোডে আমরা থাকবো 10 কিলোমিটার মতো, 10 কিলোমিটার, হ্যাঁ 10 কিলোমিটার মতো। তারপরে আমরা উঠে যাব যে রাস্তাটা, সেটা হচ্ছে আবার একটা এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। এই যে লেখা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন মোহন বাঁদিকে চলে যাবে। আমি এখান থেকে লেফট নিয়ে বেরোবো, বেরিয়ে রাইট টার্ন নেবো ব্রিজের তলা দিয়ে। ওই যে ট্রাক গুলো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে আমি রাইট টার্ন। এখানে দেখুন লেখা রয়েছে বাঁদিকে মোহন, সোজা সীতাপুর, ডান দিকে লখনৌ। সামনে যে রাস্তাটা ক্রস করছে এটা হলো ফতেগঞ্জ মোহন রোড। এই রাস্তায় রাইট টার্ন নিয়ে আমরা চলে যাব আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের দিকে। এখানে আবার একটু রাস্তায় আমাদের স্পিড স্লো হয়ে যাবে, কারণ এটাও সিঙ্গেল ওয়ে, ডাবল ট্রাফিক যাবে, দুদিকের গাড়ি একটা রাস্তা দিয়ে আসবে। এই আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে র্যাম্পে চলে এসেছি। এখন বাজে 3:17, বিকাল 3:17। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটাকে প্রবেশ করছি। এই আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। টোটাল ডিসটেন্স হচ্ছে 300 কিলোমিটার। তখন 300 কিলোমিটার আমরা এই রাস্তায় আগ্রা হলো 316 কিলোমিটার এখান থেকে। এই যে এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি, দেখুন মাঝখানে কোনো ডিভাইডার নেই, মানে এতক্ষণ যে ডিভাইডার চলছিল মাঝখানে গাছ লাগানো সুন্দর ডিভাইডার, সেটা হলো নেই। টেম্পোরারি ডিভাইডার, এটা যে কোনো সময় সরিয়ে দেওয়া যায়। এই ডিভাইডারটা এখানে এই কারণে ব্যবহার করা হয়, যদি কোনো ইমার্জেন্সি হয় তো এখানে প্লেন নামা ওঠার জন্য এই ব্যবস্থাটা করা রয়েছে। এবং সেই সময় যদি কোনো গাড়িকে পাস করাতে হয়, সাইড দিয়ে রাস্তা বানানো আছে দুই দিকেই,
যে সাইড দিয়ে গাড়ি বেরিয়ে যাবে, এই জায়গাটা প্লেন ওঠানামার জন্য ব্যবহার করা যাবে। অ্যাকচুয়ালি প্লেন ওঠানামা বলতে কিন্তু অসামরিক না, যাত্রীবাহী প্লেন নয়, এটা সামরিক প্লেন, মানে এয়ারফোর্সের প্লেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে, এমার্জেন্সিতে এখানে প্লেন ওঠানামা করার জন্য রাখা আছে। এটা একটা এয়ার স্ট্রিপ। এই বোর্ডটাতে লেখা রয়েছে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে রেস্ট এরিয়া। তো এখানে এই রেস্ট এরিয়ার মধ্যে সবকিছু পাওয়া যায়, মানে ডাক্তার ফেসিলিটি, খাওয়া দাওয়া, পার্কিং, তেল, মানে পেট্রোল পাম্প আর কি, সবকিছু এখানে পাওয়া যায়। তো আমরা যাব রেস্ট এরিয়াতে। আজকে আমরা দুপুরে লাঞ্চ করিনি, তখন খাওয়ার ইচ্ছে ছিল না, তো আমরা খাইনি। তো এখন আমরা রেস্ট এরিয়াতে যাব এবং কিছু খাওয়া দাওয়া করব। এই রাস্তায় মাত্র দুটোই রেস্ট এরিয়া রয়েছে, একটা এখানে আর একটা হচ্ছে ওই দিক থেকে 100 কিলোমিটারের মাথায়। মানে এই দুটো সাইডেই আপনি আপ এবং ডাউন দুটো রাস্তাতেই পাবেন রেস্ট এরিয়া, কিন্তু দুটোই রয়েছে, মাত্র দুটো করেই রয়েছে, এই সাইডে দুটো, ওই সাইডে দুটো। KFC বা ম্যাকডির মতো নয়, মোটামুটি লাগেনি টেস্টটা, ওটা আনতে। এই যে ফুড কোর্টের সাথে এইদিকে রয়েছে, এই দেখুন, পেট্রোল পাম্প। এই যে সূর্যি মামা পাটে গেছে, আর আমরা এখনো রয়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আর এই রাস্তায় আমরা থাকবো এখনো 195 কিলোমিটার। চারিদিকে অন্ধকার নামছে, আর পশ্চিম আকাশটাতে একটা লাল আভা হয়ে রয়েছে। আর 1 কিলোমিটারের মধ্যে আমরা এই এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে দিল্লির দিকে চলে যাব। বাদিকের আগ্রা চলে গেল, আগ্রার ভিতরে আগ্রা, তাজমহল, সিকান্দারা এসব দেখতে চাইলে পরে আপনারা ওদিকে চলে যান। আর যারা দিল্লি যাবেন তারা এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে তাদেরকে। আমরা এখন ইনার রিং রোড ধরছি। এখানেই বাঁ দিকে দেখুন, আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। উপরেও বোর্ডে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্ট এবং টয়লেট বাগারা আছে। এই যে একদম বাঁ দিকে, এর সংলগ্নই রয়েছে, রাস্তার সাথেই একদম। এই রাস্তায় অ্যাকচুয়ালি অনেকগুলো এরকম ফুড প্লাজা পেয়ে যাব, বা রেস্টুরেন্ট, রেস্ট এরিয়া পেয়ে যাব। সেই জন্য আমাদের কোনো টেনশন নেই, আমরা পরে দাঁড়াবো, বাট এরকম অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে আপাতত রাতের খাবার খাবো। এখানে অনেকগুলো ইয়ে রয়েছে, KFC রয়েছে, ভ্যানগো রয়েছে, পিৎজা হাট রয়েছে, কোস্টা কফি রয়েছে। এছাড়া সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান খাবার তো পাওয়াই যায়। তো আমরা এখানে এখন রাতের খাবার খাবো, তারপরে আমাদের বাকি জার্নিটা কমপ্লিট করব। এখন আমরা মোটামুটি দিল্লির কাছাকাছি, মানে এখান থেকে মোটামুটি 68 কিলোমিটার আমাদের বাড়ি অবধি। তো এদিকের ওয়েদার কিন্তু এখন এই মুহূর্তে বেশ ঠান্ডা, মানে আমাদের একটু ঠান্ডা লাগছে, মানে আপনাদের আরো বেশি ঠান্ডা লাগবে যারা এই এলাকার নন। যমুনা এক্সপ্রেসওয়েটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এখান থেকে আমার বাড়ি মাত্র 31 কিলোমিটার। এই যে আমরা সোজা রাস্তাটা ছেড়ে দিলাম, সোজা রাস্তাটা চলে গেল নয়ডা। এই টার্নটা নিয়ে গিয়ে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে উঠবো। ব্যাস, এই আমরা গ্রেটার নয়ডা যেটা এক্সপ্রেসওয়ে, সেটার মধ্যে আমরা উঠে গেলাম।
এই এক্সপ্রেসওয়েতে আমরা থাকবো, এই গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে আমরা থাকবো 21 কিলোমিটার। আমরা এখান থেকে লেফট নেবো, লেফট নিয়ে ওখলা বার্ড স্যাংচুয়ারি মেট্রো স্টেশন হয়ে দিল্লির দিকে বেরিয়ে যাব। ওখানে যমুনা ক্রস করব, ওখলা বার্ড স্যাংচুয়ারি পরে কালিন্দী কুঞ্জ ব্রিজ আছে, ওটা ক্রস করব, পরে সরিতা বিহার হয়ে চলে যাব। এখান থেকে আমরা কালিন্দী কুঞ্জ ব্রিজের দিকে চললাম, সামনেই কালিন্দী কুঞ্জ ব্রিজ যমুনা নদীর ওপরে, আর আমাদের ডান দিকে রয়ে গেল ওখলা বার্ড স্যাংচুয়ারি। আমরা দিল্লি এন্টার করে গেছি। চলুন আপনাদের আরেকটুখানি এগিয়ে নিয়ে গিয়ে দেখাবো, তারপর আমরা শেষ করব। এটা আমরা দিল্লিতেই রয়েছি, ওখলা বার্ড স্যাংচুয়ারির ওখানেই দিল্লিতে আমরা প্রবেশ করে গেছি। আচ্ছা, এটা আমরা এখন ক্রস করছি হচ্ছে যমুনা নদীর ওপরে ব্রিজ, আর এই রোডটা হলো কালিন্দী কুঞ্জ রোড। সর্বনাশ করেছে রাত 11টা। রাত 11টাতেও এখনো জ্যাম অফিস যাত্রীদের। কি কারণে এত জ্যাম জানি না। এবার হচ্ছে আপনারা যদি দিল্লি আসেন, আপনাদের খুঁজে নিতে হবে কোথায় থাকবেন, সেটা আগে ডিসিশন নিয়ে নেওয়াটা খুব দরকার। সিআর পার্ক এরিয়াতে, চিত্তরঞ্জন পার্ক যেটা বাঙালি এরিয়া, এখানেও অনেকগুলো গেস্ট হাউস আছে, অনেক গেস্ট হাউস আছে এখানে। 1 নম্বর মার্কেটের কাছে, 2 নম্বর মার্কেটের কাছে বিভিন্ন অনেকগুলো গেস্ট হাউস আছে, ভালো গেস্ট হাউস। তো এখানে সিআর পার্কের গেস্ট হাউসের ভাড়া মোটামুটি আপনারা ধরে রাখুন 1500-2000 টাকার মতো পড়ে, 2000 টাকা থেকে শুরু হয় ধরে নিন। তো এরকম গেস্ট হাউস গুলো পেয়ে যাবেন হোটেলের মতোই। এছাড়া জিকেতে, সিআর পার্কের মুখে জিকেতেই, সিআর পার্কের পাশেই ওখানেও অনেক হোটেল আছে যেগুলো দেখতে পারেন। ওগুলো ওরকম 2500-3000 টাকা করে পড়ে। তো সেটা এছাড়া আছে হলো বিভিন্ন কালীবাড়ি, যেমন চিত্তরঞ্জন পার্কের মানে সিআর পার্কের কালীবাড়ি গেস্ট হাউস আছে, তারপরে দক্ষিণ দিল্লি কালীবাড়ির গেস্ট হাউস আছে, মাতৃ মন্দিরের গেস্ট হাউস আছে। মাতৃ মন্দির মানে হলো সফদরজং কালীবাড়ি, সেখানেও গেস্ট হাউস আছে। আর সফদরজং এনক্লেভ কালীবাড়ির যে গেস্ট হাউস আছে, মাতৃ মন্দির নাম। এছাড়া আর দিল্লি এগুলোতে রুম বুক করা যায়, এবং সেগুলো ওদেরকে ফোন করে আগের থেকে বুক করে নিতে হয়। বাদিকে একটা হোটেল রয়েছে, ক্রাউন প্লাজা, 5 স্টার হোটেল রয়েছে, 5 স্টার বা 7 স্টার কিছু হবে। তো আমরা সেখান দিয়ে যাচ্ছি, ওখলা গোল চক্করের সামনে রয়েছি আমরা। দিল্লিতে ফগিং হচ্ছে মানে জল ছেটানো হচ্ছে দূষণ করার জন্য। দেখতে পেয়েছেন কিনা জানি না, আমি দেখলাম, এখন গাড়িটা চালাচ্ছে। তো আমরা আপাতত এখানেই আমাদের কলকাতা দিল্লি রোড ট্রিপের সফর শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রিপ টকিজ।